আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায়। দর্শক, আজ ৩০শে জুলাই ২০২৬। আমাদের আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে ভারত, ফেঁসে গেলেন নরেন্দ্র মোদী। আপনাদের মতামতগুলো ইউটিউবের কমেন্ট বক্সে জানান প্রিয় দর্শক। নরেন্দ্র মোদীর সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠতা আছে, এটা নতুন কিছু নয়। কিন্তু সাম্প্রতিক সময়ে যে তথ্যটি ফাঁস হলো, এটা ভয়াবহ তথ্য। ইসরায়েলের গণহত্যা অব্যাহত রাখতে ভারতের তরফ থেকে নরেন্দ্র মোদীর উদ্যোগে অস্ত্র এবং অর্থ দেয়া হয়েছে। এটা তো ভয়াবহ একটা অভিযোগ প্রিয় দর্শক, আপনারা সবাই বুঝতে পারছেন। এই ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারত কি বলবে এখন? তাদের অবস্থান কি গণহত্যার পক্ষে? তাহলে আন্তর্জাতিক অপরাধ আদালতে যে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আ নেতানিয়াহুকে গ্রেফতারি পরোয়ানা দিয়েছে, সেটির দায় কি ভারতের বিজেপি সরকার নেবে? নানা প্রশ্ন কিন্তু সামনে আসছে। আগে আমরা খবরটি জেনে নিচ্ছি। গাজায় চলমান গণহত্যায় ইসরায়েলকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ পাঠাচ্ছে ভারত। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব অস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে, তবুও ভারত সরবরাহ বন্ধ করেনি। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় অ্যামনেস্টি। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত ভারত থেকে ইসরায়েলে পাঠানো ২৫৯৬টি অস্ত্র, গোলা বারুদ, যন্ত্রাংশ এবং সামরিক সরঞ্জামের চালান বিশ্লেষণ করেছে তারা। প্রতিবেদন অনুযায়ী ভারতীয় কোম্পানিগুলো ইসরায়েলের সামরিক সরবরাহকারীদের কাছে অন্তত ৩,৯০,৫১৬টি ছোট অস্ত্রের যন্ত্রাংশ, ৫,৬৪,৯৭০টি বিস্ফোরক অস্ত্রের উপাদান, যার মধ্যে ড্রোনের ওয়ারহেড এবং আর্টিলারি শেলের খোল রয়েছে, এবং ২৯৮টি সামরিক যানবাহনের উপাদান সরবরাহ করেছে দিল্লি। অ্যামনেস্টি দাবি করেছে যে বাণিজ্যিক চালানের তথ্য বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছেন যে এসব পণ্য ইসরায়েলের বিভিন্ন প্রতিরক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে গেছে, যেগুলো পরে দেশটির সেনাবাহিনীর কাছে সরবরাহ করা হয়েছে, যা দিয়ে চালানো হয় ভয়াবহ গণহত্যা। এর আগে আল জাজিরা ভারতের কাস্টমসের ৯১টি রপ্তানি নথি সংগ্রহ করে, যেখানে ২২৪ সালে রিপিট দুঃখিত প্রিয় দর্শক, যেখানে ২০২৪ সালে ইসরায়েলে বোমা ও গ্রেনেড সংক্রান্ত যন্ত্রাংশ রপ্তানির তথ্য পাওয়া যায়। এসব চালানের ক্রেতাদের মধ্যে ছিল ইসরায়েলের প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমস, আইএমআই সিস্টেমস লিমিটেড এবং এম সিটি ম্যাটেরিয়ালস। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার বলেন, গাজায় কি ঘটছে তা বিশ্ব প্রতিদিন দেখছে। এরপরও ভারত ইসরায়েলকে সামরিক এবং প্রতিরক্ষা খাতকে সমর্থন দিয়ে যাচ্ছে। তিনি আরো অভিযোগ করেন, ভারত শুধু অস্ত্র রপ্তানি করছেই না, বরং অস্ত্র রপ্তানির ক্ষেত্রে তারা প্রয়োজনে অর্থ ছাড়ও দিচ্ছে, বরং ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরো গভীর করছে। ২০২৪ সালে আন্তর্জাতিক বিচার আদালত গাজায় সম্ভাব্য গণহত্যা ঠেকাতে ইসরায়েলকে ব্যবস্থা নেওয়ার অন্তর্বর্তী আদেশ দেন। নেতানিয়াহু সহ তার মন্ত্রিসভার আরো কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে জাতিসংঘের একাধিক স্বাধীন বিশেষজ্ঞ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে অভিহিত করেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট SIPRI এর তথ্য অনুযায়ী ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে ইসরায়েলের মোট অস্ত্র রপ্তানির ২৯% গেছে ভারতে, যা দেশটিকে ইসরায়েলের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা ক্রেতায় পরিণত করেছে। একই সময়ে ভারতের অস্ত্র আমদানির ১৫% এসেছে ইসরায়েল থেকে। ২০২৫ সালের নভেম্বরে দুই দেশ নতুন প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে সামরিক শিল্প ও প্রযুক্তিগত সহযোগিতা আরো সম্প্রসারণের ঘোষণা দেয় দিল্লি এবং তেল আবিব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অতীতেও দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরো জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেছেন। কিন্তু যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভয়াবহ একটা চিত্র প্রিয় দর্শক। দেখুন, নরেন্দ্র মোদীর সঙ্গে নেতানিয়াহুর ব্যক্তিগত সম্পর্ক রয়েছে,
কিন্তু এই ব্যক্তিগত সম্পর্কের কারণে একটা রাষ্ট্রের কূটনৈতিক নীতি ভয়াবহভাবে ইউটার্ন করবে, এটা কিন্তু অনাকাঙ্ক্ষিত এবং অযৌক্তিক। আমরা যদি দিল্লির স্বাধীনতা ১৯৪৭ সালের পর থেকে এই সময় পর্যন্ত বিশ্লেষণ করি, কি দেখব? যে দীর্ঘ সময় ধরে দিল্লির নীতি ছিল ফিলিস্তিনে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান এবং ফিলিস্তিনের মজলুম মানুষের পক্ষে থাকার নীতি। ইন্দিরা গান্ধী যে নীতি অনুসরণ করতেন, রাজীব গান্ধী করতেন, মনমোহন সিং করতেন, সেই নীতি থেকে পুরোপুরি ইউটার্ন করেছে দিল্লি নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। ফলে আমরা কি দেখতে পাচ্ছি? মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ শক্তিশালী সহযোগী রাষ্ট্র ইরান, তার সঙ্গেও সম্পর্ক শীতলতায় বা একেবারে তলানিতে ঠেকে গিয়েছে ভারতের। কেবলমাত্র নেতানিয়াহু এবং ইসরায়েলের জন্যেই এত বড় ঝুঁকি নিয়েছে নরেন্দ্র মোদীর ভারত। শেষ পর্যন্ত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিকভাবে মানবাধিকার নিয়ে কাজ করে যারা ব্যাপক সফল হয়েছে, সেই রকম একটি গ্রহণযোগ্য সংস্থা চাঞ্চল্যকর তথ্য দিল যে ভারত এখন নিয়মিতভাবেই তেল আবিবকে অস্ত্র এবং প্রতিরক্ষা দিয়ে সহযোগিতা করছে। দেখুন, আরেকটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়েছে যে ভারতের বিভিন্ন জায়গায় ইসরায়েলের ড্রোন কারখানাও রয়েছে এবং এই বিষয়ে আল জাজিরা একটি এক্সক্লুসিভ প্রতিবেদনও করেছে। সেখানে দেখা যাচ্ছে যে ভারতের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে ইসরায়েলের জন্য জমি দেওয়া হয়েছে, সেই সব জমির উপরে ড্রোন কারখানা বা অন্যান্য যুদ্ধাস্ত্রের কারখানা তৈরি হয়েছে। সেই কারখানাগুলোতে যেমন ভারতীয়রা কাজ করছে, একইভাবে ইসরায়েলের জনগণও কাজ করছে। তো এইরকম প্রায় ২০০-টিরও বেশি কোম্পানির অনুসন্ধান পাওয়া গেছে যারা অস্ত্র উৎপাদন করছে নিয়মিতভাবেই, যার মূল লক্ষ্যই হচ্ছে ইসরায়েলে অস্ত্র সরবরাহ করা। আরো অবাক হবেন জেনে যে ইতিমধ্যে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে বিপুল সংখ্যক ভারতীয়রা ইসরায়েলে কাজ করছে। তারা নিরাপত্তা, প্রতিরক্ষা এবং ইসরায়েল সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে কর্মরত রয়েছে। আর এটা তো বলার অপেক্ষা রাখে না, হিন্দুত্ববাদীরাই ইসরায়েলে এই সমস্ত কাজ করার সুযোগ পাচ্ছে। তো পরিস্থিতি কিন্তু ভয়াবহ। এখন দেখুন, বিশ্বব্যাপী একটা পরিসংখ্যান কদিন আগে বেরিয়েছে, পিউ রিসার্চ এই পরিসংখ্যানটি করেছে, জরিপ করেছে। সেই জরিপে দেখা যাচ্ছে যে ৭৫ থেকে ৮০% রাষ্ট্র ঘোরতর বিরোধী ইসরায়েলের, আর ১০% রাষ্ট্র যারাও ইসরায়েলের বিরোধী কিন্তু ইসরায়েলকে নিয়ন্ত্রণে আনার পক্ষপাতী, মানে কোনো ধরনের শাস্তি দেবার পক্ষপাতী নয়, বরং কূটনৈতিক সমঝোতার মধ্য দিয়ে নিয়ন্ত্রণে রাখার পক্ষপাতী। তাহলে ৮০% রাষ্ট্র এই বিশ্বের মধ্যে যারা ইসরায়েলের কট্টর বিরোধী, যারা ইসরায়েলের গণহত্যার নিন্দা করে এবং নেতানিয়াহুর কর্মকাণ্ডকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। এইরকম একটা বিতর্কিত গণহত্যাকারী রাষ্ট্রের সঙ্গে যে সম্পর্ক রেখেছে ভারতের নরেন্দ্র মোদীর বিজেপি সরকার, সেই সম্পর্ক যে শুধু সাধারণ সম্পর্ক নয়, তা তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এই প্রতিবেদনে স্পষ্টভাবেই উঠে এলো। এখন দেখার বিষয় যে ভারতের পররাষ্ট্র দফতর কি বলে। আচ্ছা, বিজেপি সরকারের কূটনৈতিক এই একমুখিতার কারণে তারা যে মধ্যপ্রাচ্যেও গ্রহণযোগ্যতা হারাচ্ছে, বিশেষ করে সাম্প্রতিক সময়ে ইরানের কাছে তারা একেবারে অগ্রহণযোগ্য এবং শত্রু রাষ্ট্রে পরিণত হয়েছে, যার ফলে হরমুজ প্রণালী এবং বাব আল মানদেব প্রণালী দিয়ে ভারতের যে উল্লেখযোগ্য জ্বালানি সরবরাহ হতো সেটা হুমকির মুখে পড়েছে। ভবিষ্যতে এটা আরো ভয়াবহ আকার ধারণ করবে। এত কিছুর পরেও নরেন্দ্র মোদী এবং নেতানিয়াহুর যে গাঁটছটা, সেটা নিশ্চয়ই বন্ধ হবে না, সেটা নিশ্চয়ই আরো শক্তপোক্ত হবে। এখন অনেকেই সারা বিশ্বের নিপীড়কদের যখন তালিকা তৈরি করে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পাশাপাশি কিন্তু ভারতের নামও রাখে। কেন? এটা কেবলমাত্র বিজেপির একতরফা ইসরায়েলপন্থী নীতির কারণে। এ বিষয়ে ইতিমধ্যে সোনিয়া গান্ধী একটি কলাম লিখে প্রতিবাদে সোচ্চার হয়েছেন। সেই কলামে তিনি স্পষ্টভাবে তুলে ধরেছেন কিভাবে ভারতের বিজেপি সরকার একটি গণহত্যাকারী রাষ্ট্র এবং তার প্রধানমন্ত্রীকে সমর্থন দিয়ে যাচ্ছে। নিশ্চয়ই
এগুলো বিনা চ্যালেঞ্জে পার পাবে না। নিশ্চয়ই এগুলোর পর্যালোচনা হবে। ভারতের মানবতাবাদী জনগণও এগুলো তীব্রভাবেই পর্যবেক্ষণ করছে। দর্শক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।